আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচ। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, দেখা যাচ্ছে কিনা সবকিছু ক্লিয়ারলি একটু জানাবেন সবাই। কেমন? আশা করি ফিনান্সের ধারাবাহিক ক্লাসগুলো আপনারা সবাই করছেন এবং ধারাবাহিক ক্লাসগুলো করে আপনাদের বেশ উপকার হচ্ছে, এটা আমি আশা করি। সাদিয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি একটু ভিডিওটা আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলো একটু শেয়ার করে দিই। আপনারা আপনাদের ফ্রেন্ডদের চাইলে মেনশন করতে পারেন যাদের ক্লাসটা দরকার। এই ফিনান্স নিয়ে যারা টেনশনে আছে তাদেরকে একটু মেনশন করতে পারেন। কেমন? অলরাইট, ওকে। সালমান রহমান, নাসিমা, নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, ওকে, সাউন্ড ঠিক আছে। সাউন্ড ঠিক থাকলে আর যদি ক্যামেরা ঠিক মতন দেখা যায়, ইনশাল্লাহ ভিডিওর জন্য এই দুইটা হইলে আর কিচ্ছু লাগে না। ঠিক আছে? ওকে, ঠিক আছে। স্যার, আমি আপনার সব ক্লাস করে পরীক্ষা দিচ্ছি। আদিবা, অসংখ্য ধন্যবাদ বাবা। আচ্ছা, যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আমরা পড়াশোনায় চলে যাই। কেমন? পড়াশোনায় চলে যাচ্ছি। আচ্ছা দেখেন, তো আজকে আমরা কিন্তু ফিনান্স প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় করব, দীর্ঘমেয়াদী অর্থায়ন, যেটাকে ইংরেজিতে বলা হয় লং টার্ম ফাইন্যান্স। লং টার্ম ফাইন্যান্স, অলরাইট? ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আপনাদের ফিনান্স প্রথম পত্রের শর্ট সিলেবাস। ঠিক আছে। আচ্ছা, শর্ট সিলেবাসে আমরা জানি এই পর্যন্ত 5টা অধ্যায় আছে। শর্ট সিলেবাসে 5টা অধ্যায় আমাদের পড়তে হবে। তো আমরা নবম অধ্যায়টা এ টু জেড বেসিক সহ শেষ করেছি, অষ্টম অধ্যায়টা শেষ করেছি মূলধন বাজেটিং, তৃতীয় অধ্যায়টা শেষ করেছি। আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা এই ষষ্ঠ অধ্যায়টা শেষ করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চাই। এই ষষ্ঠ অধ্যায়টা সুন্দর মতন আমরা বেসিক করব। ঠিক আছে, মানে সূত্রগুলো, তোমাদের যে সূত্র বুঝতে অসুবিধা হয়, ইনশাল্লাহ আজকের ক্লাস করার পরে সূত্র নিয়ে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এইটাই তোমাদের সব থেকে বেশি প্রবলেম হয় যে স্যার উদ্দীপক পরে বুঝি না কোথায় কি সূত্রটা হবে। তো এইটা হবে আজকের ক্লাসে আমার মেইন চেষ্টা। আমি সামনে যতক্ষণ সময় তোমাদের ক্লাস নিব, আমি চেষ্টা করব তোমাদের এই প্রবলেমটা বেশি সলভ করে দেওয়ার জন্য। কেমন? আচ্ছা, সাথে সাথে আমরা সিকিউ সলভ করে তোমাদের দেখাই দেবো এবং এমসিকিউ, টপ এমসিকিউ তো থাকছে। তবে আমি তোমাদের বলে দিই, এই অধ্যায়টা এমসিকিউ বেশি গুরুত্বপূর্ণ না, এই অধ্যায়টা সিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায় থেকে তুমি মিনিমাম 2টা সৃজনশীল কমন পাবা। কয়টি? 2টি সিকিউ। এবং এমসিকিউ এখান থেকে আসে না বললেই চলে। তারপরও যে টপ যে এমসিকিউ যেগুলো আমরা পেয়েছি সেইগুলো আমি তোমাদের এখানে করাই দিব ইনশাল্লাহ। কেমন? আচ্ছা, এরপরে তাহলে আমাদের বাকি থাকবে শুধু প্রথম অধ্যায়। এটা আমরা রুটিন ওয়াইজ যেদিন ক্লাস আছে সেদিন নিয়ে নেব। কেমন? আচ্ছা, অলরাইট। স্যার, আমার মূলধন বাজেটিং এর প্রশ্নগুলো বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, সানজানা। আচ্ছা সানজানা, যদি এগুলো বুঝতে তোমার অসুবিধা হয় তাহলে তোমাদের আমি একটা অনুরোধ করব যে তুমি বেসিক ক্লাসগুলো একটু বেশি করে দেখো। আমাদের ইউটিউবে প্লে লিস্টে যাও। ঠিক আছে, মোদের বিদ্যালয় প্লে লিস্টে গেলে দেখবা ফ্রি ওইখানে প্লে লিস্ট ক্রিয়েট করা আছে। ওইখানে জাস্ট খালি তুমি ওইটা একটু দেখবা, ওই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবা। আমি ট্রুলি বিলিভ করি ওই ক্লাসগুলো যদি কেউ ধারাবাহিকভাবে করে, তার এই ক্লাস করারও যেমন দরকার নাই, কোনো লাইভ ক্লাস করার দরকার নাই। আমি ক্লাসগুলো ওইভাবেই নিয়েছি যাতে একটা স্টুডেন্ট নিজে নিজে বইয়ের সব অঙ্ক করতে পারে। তুমি প্লিজ অঙ্কগুলো একটু দেখো, তারপরে যদি তুমি সমস্যা হয় আমাকে বইলো, দেখা যাক এরপরে কি করা যায়। আশা করি সমস্যা থাকবে না। ঠিক আছে। আচ্ছা, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। স্যার, মূলধন বাজেটিং করাচ্ছি, দীর্ঘমেয়াদী অর্থায়ন মূলধন বাজেটিং এ পড়ে রয়েছে। পিছনে পড়ে থাকলে হবে, সামনে আগাও। মূলধন বাজেটিং এ 3টি আসবে। হ্যাঁ, 3টি আসার সম্ভাবনা আছে, তবে 2টা তো পাবাই, তবে 3টাও আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, কারণ এটা বড় একটা অধ্যায়। অলরাইট, জ্ঞানমূলক সাজেশন প্রতিদিনের মতন আমি এই যে সাজেশন দিয়ে রাখছি। ঠিক আছে, দীর্ঘমেয়াদী অর্থায়ন কি, বন্ড কি, জিরো কুপন বন্ড কি, কর্পোরেট বন্ড কি, কুপন বন্ড কি, চলতি ইল্ড কি, মানে যেটাকে আমরা বলি কারেন্ট ইল্ড, শেয়ার কাকে বলে, অগ্রাধিকার শেয়ার কি। পাশে দেখতে পারতেছো যে এই কোশ্চেনগুলো কি পরিমাণ রিপিট হয়েছে, এর বাইরে কখনোই প্রশ্ন আসে না, করবেও না।
তারপরে অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন যদি দেখি, এখানে অনুধাবন 9টা প্রশ্ন দিয়েছি। পাশে বোর্ড কোশ্চেনগুলা কি পরিমাণ রিপিট হয়েছে, কি পরিমাণ রিপিটেশন হয়েছে এই কোশ্চেনগুলা, এটা দেখলে আই হোপ তোমরা বুঝতে পারতেছো যে এইগুলো আমি কেন দিছি তোমাদের। কেমন? অলরাইট, ঠিক আছে। নবম অধ্যায় করাইছি বাবা, প্রথম দিনই নবম অধ্যায় করাইছি। কেমন? নবম অধ্যায় যে ক্লাসগুলো দেখো, ইউটিউবে রাখা আছে, ফেসবুকে রাখা আছে, একটু দেখে নাও। কেমন? আচ্ছা, আসো আমরা সিকিউ প্র্যাকটিসে যাব। তো সিকিউ প্র্যাকটিসের আগে অবশ্যই আমাদের কি করতে হবে, একটু বেসিকটা বুঝে নিতে হবে। ঠিক আছে, তো একটু বোঝো, আমি একদম ইন শর্ট বুঝাবো। ঠিক আছে, একদম ফালতু কোনো বাকওয়াজ নাই, একদম ডিরেক্ট অঙ্ক শুরু। দেখো, দীর্ঘ মেয়াদি অর্থায়ন। লং টার্ম ফাইন্যান্সিং। এখন দীর্ঘমেয়াদী অর্থায়ন, এই অধ্যায়ে মূলত 2টা নিয়মের অঙ্ক হয়। সবাই বলো কয়টা নিয়মের অঙ্ক হয়? 2টা নিয়মের অঙ্ক হয়, অলওয়েজ মনে রাখবা। কেমন? 2টা নিয়ম কি কি? 1 নাম্বার যে নিয়মটা সেটা হলো ভিবি, এটা হলো 1 নাম্বার নিয়ম। ভি, বড় হাতের ভি, নিচে বড় হাতের বি লিখবা কিন্তু ছোট করে, উপরে বড় ভিটা বড় করে দিবা, বিটা ছোট, মানে এটার বাংলা হলো ভ্যালু অফ বন্ড, একটু পরে লিখতেছি। 2 নাম্বার হলো ওয়াইটিএম, ইল টু ম্যাচুরিটি। কেমন? ইল টু ম্যাচুরিটি। অলরাইট, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো ভিবির অঙ্ক। ঠিক আছে, এই যে ভিবির অঙ্ক, এটা আসবেই। ঠিক আছে, এখান থেকে একটা সৃজনশীল পাবা, গ্যারান্টেড। গ্যারান্টির উপরে যদি কিছু থাকে তাই। এইটাই মেইন অঙ্ক, ভিবি, ভ্যালু অফ বন্ড, এইটা নির্ণয় করা। তো দেখো, আমি তো তোমাদের আমার স্টাইলে শিখাই। ঠিক আছে, অনেকে অনেকভাবে পড়ায়, আমি তোমাদের আমার স্টাইলে একটু শিখাই। তো দেখো, এই ভ্যালু অফ বন্ড যেহেতু অঙ্কটা আসবেই, তো এইটা আমরা কিভাবে শিখবো? তো প্রথমে দেখো, ভ্যালু অফ যে বন্ড, ঠিক আছে, ভ্যালু অফ বন্ড, ভ্যালু অফ বন্ড বা বন্ডের অন্তর্নিহিত মূল্য বা প্রকৃত মূল্য বা বর্তমান মূল্য। তো দেখো, এখানে আমরা কি লিখছি একটু বুঝো। এখানে কি লিখছি? এখানে লিখছি হলো ভ্যালু অফ বন্ড, বন্ডের অন্তর্নিহিত মূল্য, এই নামগুলো জানতে হবে। প্রকৃত মূল্য বা বন্ড বর্তমান মূল্য, এগুলো একই কথা। এগুলোর যে কোনো একটা কথা তোমার প্রশ্নের গদাগ এবং গদাগে বলবে। ঠিক আছে, আগে এই জিনিসটা বুঝো। ঠিক আছে, আগে এই জিনিসগুলো দেখো। স্যার এইগুলো আগে করছি, আগে এগুলো করছো, আগে তোমাকে সিকিউ প্র্যাকটিস করানি, আজকে সিকিউ প্র্যাকটিস করাবো, টপস এমসিকিউ গুলো সলভ করাবো। ক্লাস করতেই হবে বাবা, ক্লাসটা করো মনোযোগ দিয়া। ঠিক আছে, আগে করছো সবই ইউটিউবে দেওয়া আছে, আবার কিছু ইউটিউবে দেওয়া নাই। ঠিক আছে, লাইভ ক্লাস, এই যে তোমাদের সঙ্গে সামনাসামনি বুঝাই দিচ্ছে, এটা তো আর রেকর্ডেড ক্লাসে হয় না। আমারও একটা আনন্দের জায়গা যে আমি তোমাদের সামনাসামনি বুঝাইতে পারতেছি। কেমন? খেয়াল করো বাবা। তো দেখো, ভ্যালু অফ বন্ড, বন্ডের অন্তর্নিহিত মূল্য, প্রকৃত মূল্য বা বর্তমান মূল্য একই কথা। এগুলোর মানে হলো সংক্ষেপে বলে ছোট্ট ভিভি। এই ভ্যালু অফ বন্ড মানে এই ভি আর বি, ভ্যালু অফ বন্ড। এখন এইটা যখন নির্ণয় করবা, এই ভ্যালু অফ বন্ডটা যখন তুমি কি করবা, নির্ণয় করবা, এই ভ্যালু অফ বন্ড বা অন্তর্নিহিত বা প্রকৃত মূল্য, তখন তো একটা বক্সের কথা মনে রাখবা। ঠিক আছে, কিসের কথা মনে রাখবা? একটা বক্স। এই বক্সটার নাম আমি রাখছি ম্যাজিক বক্স। কি বক্স? ম্যাজিক বক্স। এই ম্যাজিক বক্সটা তোমরা একটু হাতে রাখো বা কাছে রাখো। কেমন? আর কিছু লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তো 3 ধরনের বন্ডের অঙ্ক আসে। বন্ড অনেক ধরনের আছে, বাট ম্যাথমেটিক্যালি 3 ধরনের আসে। প্রথম হলো বন্ড দেখে আমরা চিনি না। আজকে বন্ড খালি দেখে চিনবো না ইনশাল্লাহ, তুমি বন্ডের অঙ্ক দেখার সাথে সাথে চিনতে পারবা।
প্রশ্ন দেখবা আর বলবা, প্রশ্ন দেখবা আর বলবা কোনটা কি বন্ড, খালি দেখো, ঠিক আছে? বন্ড চেনার উপায়, আর এখানে আমরা লিখব সূত্র। তিনটা সূত্র মাত্র, এই অধ্যায়ের সূত্র মাত্র তিনটা, ঠিক আছে? আচ্ছা দেখেন, জোড়া তালি জীবন লাগে না রে। দেখো বন্ড তিন ধরনের। এখন দেখো তিন ধরনের বন্ড কি, এই যে দেখো, প্রথম হচ্ছে হলো কুপন বন্ড। কি বন্ড? কুপন বন্ড। এই যে কুপন বন্ড মানে বুঝো না? দেখো কুপন বন্ড লিখতে যে আমি এরকম হয়ে গেলাম কেন? এই কিরে, আমি এরকম হয়ে গেলাম কেন? फिनांस के सामने झुकेगा नहीं, ऑलराइट? फिनांसের সামনে ঝুঁকেগা नहीं। এই শালা কোনো গালাগালি নাকি বেটা? শালা একটা সম্পর্কের নাম, কি বলো তোমরা? হট। আসো প্রথমে কুপন বন্ড, এরপরে কি বন্ড? আসলেই ঝুঁকে যাচ্ছি আমি। কুপন বন্ড, এরপরে কি? জিরো কুপন বন্ড। এই তোমরা দেখতে পাচ্ছ? এরপর চিরস্থায়ী বন্ড, এটাকে বলে লম্বা হওয়ার যন্ত্র। আমি যদি খাটো হইতাম তাহলে কত সুন্দর হইতাম। তিন ধরনের বন্ড, একটা হলো কুপন বন্ড, জিরো কুপন বন্ড, চিরস্থায়ী বন্ড। এই তিন ধরনের বন্ড সম্পর্কে, এই তিন ধরনের বন্ড যদি তুমি চিনো, ঠিক আছে, তাহলে তোমার জন্য এই ম্যাথ করা একদম জাস্ট ডাল ভাত, ঠিক আছে? একদম জাস্ট ডাল ভাত। কেমন? ঠিক আছে? এই অধ্যায় একদম ইজিয়েস্ট একটা অধ্যায়, একদম সহজ একটা অধ্যায়। এই অধ্যায় মানে বাদ দিলে আর কিছু বলার নাই, কিছু বলার নাই, ঠিক আছে? আচ্ছা দেখো চেনার উপায়, তো চেনার উপায় হলো দুইটা। এক নম্বর হলো মেয়াদ দেখে চিনবা, দুই নম্বর সুদের হার দেখে চিনবা। বুঝছো? কোন বন্ডের ক্ষেত্রে যদি দেখো যে মেয়াদও দেওয়া আছে, সুদের হারও দেওয়া আছে উদ্দীপকে, এটা আমি তোমার একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, ঠিক আছে? ওয়াইটিসিটা, ইল টু কলটা বেশি গুরুত্বপূর্ণ। তুমি বোর্ড কোশ্চেন দেখো, ওয়াইটিএসসি কখনোই আসে নাই। আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, মধ্য বিদ্যালয় ইউটিউব চ্যানেলে দেখবা দেওয়া আছে ওয়াইটিসির, ওইটার ভিডিও, ওইটার ভিউজ বেশি। মেইন ইম্পর্টেন্ট ওয়াইটিএম। আর আমার কমার্সের গুলো কি পাগলা, ওরা ওইটা দেখে না যেটা আসবে ওয়াইটিএম এর ভিডিওতে ভিউজ কম, ভিউজ বেশি হচ্ছিল যেটা আসবে না, এইটা আসবে না হলো ওয়াইটিসি। আসতে পারে, মানে ওইটা তো মানে বেশি ইম্পর্টেন্ট না, কম আসে, লেস ইম্পর্টেন্ট। ওরা যায় ওইটাই ভিডিও দেখবে। হ্যাঁ, ওগো যে ভিডিও দেখতে কোনটা ভালো লাগে আমি এই বুঝলাম না পর্যন্ত। আচ্ছা, তো কোনো বন্ডের যদি মেয়াদ এবং সুদের হার দেওয়া থাকে তাহলে ওইটা কুপন বন্ড। কোনো বন্ডের যদি মেয়াদ দেওয়া থাকে কিন্তু সুদের হার দেওয়া না থাকে তাহলে এটা চিরস্থায়ী বন্ড। এটা প্রশ্ন দেখলেই বুঝতে পারবা। প্রশ্নে এই মেয়াদ আর সুদের হার এটা দেওয়া থাকবে আর থাকবে না, এরকম। যদি দুইটাই দেওয়া থাকে তাহলে কুপন বন্ড, আর যদি মেয়াদ দেওয়া থাকে সুদের হার না থাকে তাহলে জিরো কুপন বন্ড। আর চিরস্থায়ী বন্ড কি? যার মেয়াদ থাকবে না অথচ কি থাকবে? সুদের হার থাকবে, সেটা হলো চিরস্থায়ী বন্ড। এখন দেখো এই জিনিসটা তুমি কতটা ভালো বুঝতে পারতেছো। এই জিনিসটা যদি বুঝতে পারো অল ওকে, ঠিক আছে? সাগর আহমেদ, আমিও তোমাদের কাছে কৃতজ্ঞ। এই যে ভালোবাসা দিয়ে দিয়ে 1 লাখ সাবস্ক্রাইবার বানাই ফেলছো মোদের বিদ্যালয়ে, তাহলে কৃতজ্ঞ না তোমাদের কাছে? আচ্ছা এবার আসো তো, কুপন বন্ড হচ্ছিল কি? যে মেয়াদ দেওয়া থাকবে, সুদের হার দেওয়া থাকবে। বলো কোন বন্ডে মেয়াদ ও সুদের হার দেওয়া থাকে? এমসিকিউ আসবে বেটা, ঠিক আছে? যে বন্ডে মেয়াদ ও সুদের হার দুইটাই দেওয়া থাকে সেটা হলো কি বন্ড? কুপন বন্ড। আর যে বন্ডে শুধু মেয়াদ থাকে, সুদের হার থাকে না, সেটা হলো জিরো কুপন বন্ড। আর যে বন্ডে মেয়াদ থাকে না, সুদের হার থাকে, সেটা হলো চিরস্থায়ী বন্ড। মানে যার মেয়াদ থাকবে না, যার মেয়াদ থাকবে না সেই তো চিরস্থায়ী। চিরস্থায়ী মানে কি? যার কোনো মেয়াদ নাই, যার কোনো কি নাই? মেয়াদ, নয়কারে না, রস্যই নাই। এবার কুপন বন্ডের সূত্রটা শিখতে হবে, এটা হলো সবচেয়ে বড় সূত্র।
আর জিরো কুপন বন্ডের সূত্র মুখস্থ করা লাগবে না, আমি তোমাদের সোরামি বুদ্ধি শিখাই দেবো। আর চিরস্থায়ী বন্ডের সূত্রটা সব থেকে ছোট। আমার আগে বলো সবচেয়ে বড় সূত্রটা কোনটা? সবথেকে বড় সূত্রটা হলো কুপন বন্ডের সূত্র, আর সব থেকে ছোট সূত্রটা হলো চিরস্থায়ী বন্ডের সূত্র। কি রে মোবাইলটা না বাঁকা হয়ে গেছে কেন? মোবাইলটাও ঝুঁকে কেন? এই দেখছ মোবাইলটাও বাঁকা হয়ে গেছে। সবগুলো আজকে কি পুষ্পা হয়ে গেছিস? তো কি বলতেছিলাম জানো? আচ্ছা, তো বলতেছিলাম হলো এই সুদের হার আর এইটা দেখে তো বুঝলাম কোনটা কোন বন্ড। তাহলে তো যেটা, ও আচ্ছা মনে পড়ছে, এই কুপন বন্ডটা হলো সব থেকে বড় সূত্রের, আর এই হলো চিরস্থায়ী বন্ড, এটা হলো সব থেকে ছোট সূত্রের। কেমন? হ্যাঁ, আচ্ছা আসো সূত্রগুলো লিখে ফেলি। কুপন বন্ডের সূত্র ভিবি সমান সমান আই গুণন 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস কেডি, এগুলো সব ফুল মিনিং বুঝাই দিচ্ছি, পাওয়ার এন ডিভাইডেড কেডি প্লাস এমভি ডিভাইডেড 1 প্লাস কেডি পাওয়ার এন। এগুলোর ফুল মিনিং আছে, প্রত্যেকটার ফুল মিনিং আছে, বুঝাই দিচ্ছি। এরপর আসো জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের সূত্রটা মুখস্থ করার দরকার নেই, যে এই বন্ডের সূত্রটা মুখস্থ করা, এটা একটা সোরা বুদ্ধি। ভিভি সমান সমান এই যে কুপন বন্ড, যেটা সবচেয়ে বড় সূত্র, এই কুপন বন্ডের এই যে লেসটুকু না, এইটাই হচ্ছে জিরো কুপন বন্ড। এই জিরো কুপন বন্ডের যে লেসটুকু, এইটা হলো জিরো কুপন বন্ড। তাহলে আমরা কি করব? ওই যে উপরে লিখে দেব এমবি 1 প্লাস কেডি পাওয়ার এন। চুরি করার জন্য শরীফুসাল সেরা রে। এইটার এখানে বসাই দিলাম, ঠিক আছে। এবার আসে, আর সব থেকে ছোট্ট বন্ড কোনটা? এই যে ছোট্ট কিউট বন্ড কোনটা? চিরস্থায়ী বন্ড। কেমনে? এই যে ভিবি সমান সমান ডিভাইডেড বড় হাতের আই ডিভাইডেড কেডি। এই হলো তিনটা সূত্র। এই তিনটা সূত্রের ভিতর থেকেই ভিভির একটা অঙ্ক তুমি পরীক্ষা হলে ইনশাল্লাহ পেয়ে যাবাই যাবা, পাবাই পাবা। কেমন? এখন এই তিনটা সূত্র একটু স্ক্রিনশট করে রাখো, ঠিক আছে? এই যে তিনটা সূত্র, অলরাইট? বুঝতে পারছো সবাই? এখন এই সূত্রর বিস্তারিত এটা আমি তোমাদের কি এইগুলো ফুল ফর্ম কি এখন লিখে দেওয়া লাগবে নাকি? আচ্ছা লিখেই দেই। দেখো এখানে লিখছি ভিভি। এই ভিভি মানে হচ্ছে হলো ভ্যালু অফ বন্ড, এটা তো বুঝছো। আই, এই বড় হাতের আই মানে হচ্ছে হলো সুদের পরিমাণ, বুঝো কিন্তু সুদের পরিমাণ। এখানে কিন্তু কোনো অবস্থাতেই ছোট হাতের আই লেখা যাবে না, বড় হাতের আই। বড় হাতের আই মানে সুদের পরিমাণ, পার্সেন্টেজ করার পরে যে টাকাটা বের হয় ওইটা হলো সুদ, ওই সুদের টাকার পরিমাণটা, ঠিক আছে? অলরাইট, ঠিক আছে। আচ্ছা এবার আসো, 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস কেডি। কেডি মানে কি? আবার কেডি পাঠক টাঠক বললো না, কেডি মানে হলো কস্ট অফ ডিবেঞ্চার, ঠিক আছে? কেডি মানে হলো কস্ট অফ ডিবেঞ্চার, যেটাকে আমরা বলি হচ্ছে হলো তোমার ব্যয়, শুধু ব্যয়। কারণ এই ব্যয়টা আমি ব্যয়ই লিখবো, কারণ এখানে এটাকে অনেক সময় সুযোগ ব্যয় বলে, অনেক ব্যয় নামে বলে। মানে তোমার যে ব্যয়টা দেওয়া থাকবে বা মূলধন ব্যয় বলে, ওই যে ব্যয় যেটা দেওয়া থাকবে ওইটা হচ্ছে তোমার কি? কেডি, কস্ট অফ ডিবেঞ্চার। এন মানে তো জানো বছর, নাম্বার অফ ইয়ার্স। এমবি, এই এমবিটা একটু বুঝতে হবে। এমবি মানে হচ্ছে হলো ম্যাচুরিটি ভ্যালু। ম্যাচুরিটি ভ্যালু, ম্যাচুরিটি ভ্যালুর বাংলা কি? অভিহিত মূল্য বা পরিপক্ক। ম্যাচিউর মানে কি? পরিপক্ক, পরিপক্ক মূল্য। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ম্যাচুরিটি ভ্যালুর বাংলা কি? অভিহিত মূল্য বা পরিপক্ক মূল্য। অভিহিত মূল্য বা পরিপক্ক মূল্য। অভিহিত মূল্য, ঠিক আছে? অলরাইট, অভিহিত মূল্য বা পরিপক্ক মূল্য।
এখানেও এমবি মানে তো আমরা বুঝছি, আইকেডি এগুলো সবগুলোর মিনিং বুঝছি, আইকেডি সবগুলোর মিনিং বুঝছি, এখানে আর লাগবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে হলো তোমার কি ভিভি, এই তিনটা বন্ড। এবার তোমাদের লাস্ট একটা জিনিস একটু আলোচনা করার আছে, সেটা হলো কি, সেটা হচ্ছে হলো ওয়াইটিএম। এটা ছোট্ট একটা সূত্র, জাস্ট ছোট্ট একটা সূত্র, বাট এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। কেমন, আমি একটু পরের স্লাইডে লিখে দিই। কেমন, ওয়াইটিএম, ওয়াইটিএম এটার ফুল মিনিং হলো ইল্ড টু ম্যাচুরিটি, ওয়াইইআইএলডি, ইল্ড টু ম্যাচুরিটি। এটার বাংলাটা একটু মনে রাখবা প্লিজ, এটার বাংলাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা আসে অলওয়েজ বাংলাতে। ঠিক আছে, বাংলাতে বলা হয় মেয়াদ পূর্তিতে আয়ের হার, মেয়াদ পূর্তিতে আয়ের হার। কেমন সহজ। এবার দেখো এই ওয়াইটিএম এর সূত্রটা কেমন হবে। আই প্লাস এমভি মাইনাস এসভি ডিভাইডেড এন, এমভি প্লাস এসভি ডিভাইডেড 2, ইন্টু 100। কারণ ওই যে হার নির্ণয় করতে বলছে, এই যে হার, হার মানে 100। ক্লিয়ার সমস্যা? আচ্ছা, তো দেখো এখানে কিন্তু এই আই মানে সুদের পরিমাণ, এটা তোমরা বুঝছো। এমবি মানে হলো ম্যাচুরিটি ভ্যালু, অভিহিত মূল্য বা পরিপক্ক মূল্য, এটাও বুঝছো। এসবি মানে সেলস ভ্যালু, এন মানে নাম্বার অফ ইয়ার্স, এগুলো সবই তোমরা বুঝো। এই এসবির ফুল মিনিংটা একটু এই পাশে লিখে দিই। এসবি, এই এসবির ফুল মিনিংটা একটু মাথায় রাখিও। ঠিক আছে, এসবি, এসবি মানে সেলস ভ্যালু, সেলস ভ্যালু, সেলস মানে কি বিক্রয়, তার মানে এসবি মানে বিক্রয় মূল্য, বিক্রয় বা বাজার মূল্য। এসবি মানে হলো বিক্রয় বা বাজার মূল্য। কেমন, বাস শেষ। সূত্র নিয়ে আমার গল্পটি ফুরলো, মৃত গাছটি মুরলো। এখন বলো, সূত্র নিয়ে কারো কোনো প্রবলেম আছে? এমসিকিউ এর ম্যারাথন ক্লাস আসবে ইনশাল্লাহ, দেখি আল্লাহ যদি বাঁচায় রেখে, চেষ্টা করো ম্যারাথন ক্লাস নিয়ে আসার। কেমন, আচ্ছা দেখো, এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু, এই যে কি মন্ডল এই কোশ্চেন করছে, এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু, এসবি মানে সেলস ভ্যালু, এফবি মানে ফেস ভ্যালু, ফেস ভ্যালু মানে অভিহিত মূল্য। এমবি আর এফবি কে একইভাবে প্রকাশ করা হয় ম্যাথের ক্ষেত্রে। কেমন, দুটোর ভিতরে সূক্ষ্ম একটু পার্থক্য আছে। ক্লিয়ার? বললাম তো, এমবি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, এসবি মানে সেলস ভ্যালু, এফবি মানে ফেস ভ্যালু, ফেস ভ্যালু মানে কি অভিহিত মূল্য, এসবি মানে সেলস ভ্যালু, সেলস ভ্যালু মানে হচ্ছে বাজার মূল্য বা বিক্রয় মূল্য। হ্যাঁ, আর এমবি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, পরিপক্ক মূল্য বা অভিহিত মূল্য। ঠিক আছে, তো বলেই দিলাম, বাংলাগুলো জানলেই হবে। এখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক কিছু বলা লাগবে, এখন এর পুরো অঙ্কের বাইরে চলে যেতে হবে। বুঝতে পারছো? এসবি মানে বাজার মূল্য, হ্যাঁ এসবি মানে বাজার মূল্য, ঠিক। ইরা ইসলাম ঠিক বলছো। সূত্র বুঝছি, এই যে সূত্র স্ক্রিনশট করে নাও, এই যে এই দুইটা, এই জাস্ট এই বক্সটা আর এই সূত্রটা, শেষ। আর কোন সূত্রের খেলা নাই। এবার চলো আমরা অঙ্কে চলে যাই। ম্যাচুরিটি ভ্যালু, জি সিকিউ প্র্যাকটিস। আমরা আজকে এই সিকিউতে প্র্যাকটিস করব কুমিল্লা বোর্ডে। যে তোমরা যারা বলো কুমিল্লা বোর্ডের কোশ্চেন কঠিন হয়, তো আজকে আমরা এই কুমিল্লা বোর্ডের কোশ্চেনই সমাধান করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওয়াইটিসি এর পূর্ণরূপ কি? ওয়াইটিসি এর পূর্ণরূপ হচ্ছে হলো ইল টু কল, ইল টু কল, সি মানে কল, তলবযোগ্য বন্ডের মূল্য, তলবযোগ্য বন্ডের মূল্য। ঠিক আছে, এফবি এর মতো, জি অনেকটা। পিবিএ, পিবিএ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, জি অনেকটা ওইটার মতন। ঠিক আছে, সহজ অধ্যায়, জি এটাই সহজ অধ্যায়। ক্লিয়ার? চলেন আমরা এই সিকিউটা সলভ করি। তো প্রশ্নের গদাকে বলছে মেয়াদ পূর্তিতে, ভালো মতন বুঝেন, মেয়াদ পূর্তিতে এক্স বন্ডের আয়ের হার,
মেয়াদ পূর্তিতে এক্স বন্ডের আয়ের হার নির্ণয় করো। তাহলে এটা দেখেন তো সূত্রে, মেয়াদ পূর্তিতে আয়ের হার, তার মানে ওয়াইটিএম নির্ণয় করতে বসে। চলো আমরা ওয়াইটিএম নির্ণয় করি। মেয়াদ, এটা হলো গদাক, সরি, মেয়াদ পূর্তিতে এক্স বন্ডের আয়ের হার, কোন বন্ডের? এক্স বন্ডের আয়ের হার। এখন এক্স বন্ডের আয়ের হার যে বন্ডেরই বলুক না কেন, আয়ের হার বললেই আমরা কি করব, তোমার হচ্ছে হলো আয়ের হারের সূত্র লিখে ফেলবো। ঠিক আছে, তো চলো আমরা আগে সূত্র লিখে ফেলি। প্রথমে লিখবো আমরা জানি, আমরা কি জানি, আমরা একটা ঘোড়ার ডিম জানি। ওয়াই টি এম, আই প্লাস এম ভি মাইনাস এস ভি ডিভাইডেড এন, এম ভি প্লাস এস ভি ডিভাইডেড 2 ইন্টু 100। দেখো এই অঙ্ক করতে গেলে তোমার চারটা জিনিস লাগবে। কয়টা জিনিস? অলওয়েজ দেখবা, মনে রাখবা, চারটা জিনিস লাগবে। কয়টা জিনিস? চারটা জিনিস। এক নাম্বার লাগবে এম ভি, দুই নাম্বার লাগবে এস ভি, তিন নাম্বার লাগবে এম, চার নাম্বার লাগবে আই। এই চারটা জিনিস লাগবে, এম বি এস বি এন আই, এম বি এস বি এন আই। ওয়াইটিএম নির্ণয় করতে গেলে চারটা জিনিস। সবাই বলো, ওয়াইটিএম নির্ণয় করতে গেলে কয়টা জিনিস? চারটা জিনিস। এম বি এস বি, উরে কমেন্ট, তোমাদের কমেন্ট, তোরা কমেন্ট কর আর ইনকাম আমার হোক। তোরা যে এত ভালোবাসিস, একটু মনোযোগ যদি দিস তাহলে কার লাভ? ওকে কমেন্ট করতেই আছে, দেখ আমি নিষেধ করতেছি, তারপর ওদের কমেন্ট থামেগা নেই। একটু কমেন্ট কম করে, একটু মনোযোগ দে, ক্লাসের দিকে মনোযোগ দে বাপ। আচ্ছা দেখেন বাবারা, কি কি আছে? এস এম ভি ম্যাচুরিটি ভ্যালু। এখন দেখেন অঙ্কের ভিতরে আসেন, দেখেন এখানে কিন্তু বলছে এক্স বন্ডের, কোন বন্ডের? এক্স বন্ডের। তার মানে এক্স বন্ডের আমরা এই তথ্যগুলো নেব, আর কোনো কিছু দরকার নেই। তো দেখেন এক্স বন্ডের, আচ্ছা দেখেন উপরে দেওয়া আছে কি দেখেন জনাব সৌরভ তার সঞ্চয়কৃত অর্থ বিনিয়োগ করতে চাচ্ছেন। তিনি বন্ড বাজার অনুসন্ধান করে 100, দেখা যাচ্ছে 100, প্রশ্নে কি দেখা যাচ্ছে? ওইটা দেখা যাচ্ছে, যাক এখানে কিন্তু 100 টাকা অভিহিত মূল্যের, অভিহিত মূল্যের, এটা কিন্তু 100 টাকা, এখানে এটা কিন্তু 100 টাকা, একটা শূন্য মনে হয় দেখা যাচ্ছে না, যাক 100 টাকা, ঠিক আছে, অলরাইট। অভিহিত মূল্যের দুটি বন্ড দেখতে পেলেন, এই যে দুইটা বন্ড, একটা হলো এক্স একটা হলো ওয়াই, তার মানে এই দুইটা বন্ডেরই অভিহিত মূল্য কি? 100 টাকা। তাহলে অভিহিত মূল্য মানে কি? আমরা একটু আগে বলছি অভিহিত মূল্য মানে হচ্ছে হলো এমবি। অভিহিত মূল্য মানে কি? এমবি। অনেকে এটাকে এফবিও বলে, এফবিও বলে, এটাও ঠিক, এফবিও বলে, অভিহিত মূল্যকে এফবিও বলে, সমস্যা নাই। দেখো তাহলে এই অভিহিত মূল্য আমরা এমবির এখানে ধরবো 100 টাকা। কয় টাকা? 100 টাকা, ধরলাম 100 টাকা। এবার এসবি, এসবি মানে কি? বাজার মূল্য। এই যে বাজার মূল্য, কি মূল্য? বাজার মূল্য। তাহলে এক্স বন্ডের বাজার মূল্য কয় টাকা? 119 টাকা। তাহলে বাজার মূল্য মানে কি? বাজার মূল্য মানে হলো এসবি। তাহলে দুইটা, একটা হলো এমবি, যেটাকে অভিহিত মূল্য ধরে আমরা কয় টাকা ধরলাম? 100 টাকা। কেউ যদি এফবি লিখে, এফবি লিখে 100 টাকা ধরে, এবং আবার এমবি লিখে 100 টাকা ধরে, তাও হবে, সমস্যা নেই। দেখা যাচ্ছে না বলতেছি, এরপরও দেখা যাচ্ছে না। ওরে আল্লাহ রে আল্লাহ, তো গো এবার দেখা যাচ্ছে? এবার দেখতে পাচ্ছো?
এবার দেখেন, তাহলে এমবিও পাইলাম, এসবিও পাইলাম। দেখেন ভালো মতন বুঝেন কিন্তু, এমবিও পাইলাম, এমবি পাইলাম। এই যে অভিহিত মূল্য কয় টাকা? 100 টাকা। এই যে 100 টাকা, এটা হলো অভিহিত মূল্য, এটা হলো এমবি, এটা হলো কি এমবি। আর বাজার মূল্য এসবি পাইলাম কত টাকা? 119 টাকা। এর নাম্বার অফ ইয়ার্স, তো দেখেন এখানে কিন্তু বছর সংখ্যা দেওয়া আছে 8 বছর। কয় বছর? 8 বছর। তাহলে মেয়াদ হচ্ছে 8 বছর। তাহলে আমরা এখানে লিখবো 8 বছর। আই মানে সুদের পরিমাণ, আই মানে কি? সুদের পরিমাণ। আপনার এই কথাটা অলওয়েজ মনে রাখবেন, এই আইটা অলওয়েজ এমবির উপর ধার্য হবে, ঠিক আছে? ম্যাচুরিটি ভ্যালুর উপর ধার্য হবে। এই আইটা একদম মুখস্থ রাখবেন, এই আইটা, বড় হাতের আইটা, এই যে সুদের যে পরিমাণটা আমরা যখন নির্ণয় করব, এটা অলওয়েজ কার উপর ধরবো? এমবির উপর ধরবো। কার উপর ধরবো? এমবির উপর ধরবো, ঠিক আছে? তাহলে এমবি কত? 100 টাকা। কত টাকা? 100 টাকা। 100 টাকার উপর কত পার্সেন্ট সুদের হার? এই যে অঙ্কে দেওয়া আছে, সুদের হার কত পার্সেন্ট? 12%। সুদের হার কত পার্সেন্ট? 12%। তাহলে 100 টাকার 12%, 100 টাকার 12% করলে হয় কত? 12 টাকা। তাও করব, তাও করব। 100 টাকার 12% পারি না আমি, 12 টাকা। এবার আসেন, তো এবার আমরা মান বসাবো। কি বসাবো? মান বসাবো। মানে আমি কত সুন্দর করে বোর্ডে লিখি, আমি নিজেই প্রেমে পড়ে যাবো। ওয়াও! এটা তুমি আমাকে, ইউ ক্যান কল মি নার্সিসিস্ট, বাট আই ডোন্ট কেয়ার, আই লাভ মাই টিচিং ওয়ে। আচ্ছা আসেন, আই এর মান কত? আই এর মান হচ্ছে 12। তাহলে লিখলাম 12। আচ্ছা এটা একটু নিচে লিখি, প্লাস এমবি কত টাকা? 100 টাকা, মাইনাস এসবি কত টাকা? 119 টাকা। এন বছর সংখ্যা কয় বছর? 8 বছর। এমবি কত? 100, মানে নিচের এই এমবি, প্লাস এসবি কত? 119 ভাগ 2 ইন্টু 100। ক্লিয়ার? কার কোনো সমস্যা? আচ্ছা এবার আসো, 100 মাইনাস 119, প্রথমে ভাগের কাজ করব। সমান সমান মাইনাস 19 আসবে, ভাগ 8 সমান সমান ওইটা আসবে, যেটা আসবে ওইটার সঙ্গে আমরা প্লাস দিয়ে দেব 12। ঠিক আছে? তাহলে আসবে 9.625 ভাগ, নিচের এটা যোগ দেই, 100 প্লাস 119 যোগ করলে হয় 219 ভাগ 2 সমান সমান কত? 109.5 ইন্টু 100। 9.625 ভাগ 109.5 ইন্টু 100, 8.78। ওরা লেখছে 7-9, একই কথা, যেই লাও সেই কদু। ঠিক আছে? আট 8.79। দেখো এখানে মনে রাখবা জিনিসটা হচ্ছে এরকম, যে মনে করো ধরো এখানে লেখা আছে 29 দশমিক, এরপরে পয়েন্টে মনে করো অনেকগুলো আসছে এরকম 28, 55। তো মনে রাখবা পয়েন্টের পরে প্রথম দুইটা সংখ্যা বাদ দিয়ে পরের দুইটা সংখ্যা যদি 50 বা 50-এর উপরে হয়, তাহলে এই পাশে 1 যোগ দিয়ে দেওয়া যায়। তাহলে আমরা লিখতে পারবো 29.28-এর সঙ্গে 1 যোগ দিলে হয় কত? 29। জিনিসটা হলো এরকম। আর এই পরের দুইটা সংখ্যা যদি 50-এর নিচে হয়, তাহলে শুধু 28 লিখে দিবা। ঠিক আছে? এইটা হলো একটা নিয়ম, ধরে নিতে পারো। বাট কেউ যদি পয়েন্টের পরে কম বেশি করে নেয়, ওটা নিয়ে কোনো সমস্যা বা আপত্তি নাই। ঠিক আছে? এবং অবশ্যই অবশ্যই উত্তরে পার্সেন্টেজ দিয়ে দিবা। কি দিয়ে দিবা? পার্সেন্টেজ। ঠিক আছে? এটা হলো এক্স বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার 8.77%। ওয়াইটিএম এ অলওয়েজ পার্সেন্টেজ দিবা, ওয়াইটিএম এ অলওয়েজ পার্সেন্টেজ দিবা। ঠিক আছে? আচ্ছা ওয়াইটিসি আসবে না? ওয়াইটিসি আসবে, আসবে না আমি বলছি, আসতে পারে। ঠিক আছে? কিন্তু ওইটা একটু
তোমরা নিজেরা করে নাও, সব এখন এক ক্লাসে করাইতে গেলে তো বিশাল সিলেবাস হয়ে যাবে, ঠিক আছে? ওইটা কম আসে, বোর্ডে ওয়াইটিসি আসেই নেই এখনো পর্যন্ত, কোনো বোর্ডেই আসে নাই। কেমন ভিডিও দেওয়া আছে ইউটিউব থেকে, আমাদের মোদের বিদ্যালয় ইউটিউব পেজ থেকে দেখবে, বা ইউটিউবে সার্চ দিলে দেখবো প্রথমেই আমাদের ক্লাস আসছে। আচ্ছা, আরেকটা কি, হার্ড কোয়ালিটির হার্ড কোশ্চেন করান, এগুলা সবাই পারে, তা সবাই পারে তা কইরো না, যারা পারে তারা করবে কেন? ইন্নালিল্লাহ, এটা কোনো কথা কইছো? সহজ অঙ্কই পরীক্ষায় আসে, বুঝতে পারছো? আর তোমরা যারা এই কঠিন অঙ্ক না, এটা হলো কিছু অসুস্থ সার তোমার, মানে সারই, ঠিকই বলছি, সারই তোমার মাথার ভিতরে এটা ঢুকাইছে। আমি যখন অনলাইনে প্রথম পড়ানো শুরু করছি, আমার স্যাররা আমার ফোন দিয়ে কি বলতো, শরীফুল ওই যে বাচ্চাদের যদি সহজে বোর্ড কোশ্চেন করাই তো তোমার কাছে কি আর পড়বে? আমি বলছি না স্যার, আমার কাছে তো পড়বে না। কারণ কি? কারণ হচ্ছে বোর্ড কোশ্চেন যদি পাইরা যায় একবার, ও যদি নিজে পারে, স্টুডেন্ট যদি সেলফ ডিপেন্ডেন্ট হয়, তাহলে তো স্যারের পিছনে দৌড়াবে না। আর স্যার যদি একটা সহজ জিনিসকে কঠিন করে পড়ায়, তখন স্যার এরকম মনে করে, এরকম বলবে, এই যে দিলাম দোয়া করে খাবি ... কথা বুঝাইতে পারছি? তো কঠিনের দিকে যায় না, সহজের দিকে আসো, ঠিক আছে? সহজ জিনিসই আসে, এই সহজ যে বুঝে সে কঠিনটাও পারে, ঠিক আছে? বেশি প্যারা নিও না, প্যারা নিয়ে লাভ নাই। এটা যদি পারো, ওয়াই টিমের যে কোনো অঙ্ক আসলেই পারবা, আর কি করাবো তোমার? তোমাদের খুশি করার অঙ্ক করাইতে গেলে আমার অঙ্ক বানাই তারপর তোমাদের করাইতে হবে, আর ওইটা অনেক বেশি ঝামেলা হয়ে যাবে, বুঝাইতে পারছি? আমি কোশ্চেন যদি বানাই তাহলে মনে করো সমস্যা, প্রচুর সমস্যা, এই জন্য আমি প্রশ্নই বানাই না। এই যে আমার অফলাইন আমার কোচিংয়ে খুলনায়, আমি কিন্তু এই জায়গায় অঙ্ক করি না, প্রশ্ন বানাই না। আমি প্রশ্ন আমি যাতে না বানাই, এই তো স্টুডেন্টরা সবসময় চায় যে স্যার আপনি প্রশ্ন বানায় না, আপনি প্রশ্ন বানালে সমস্যা, ঠিক আছে? তো যেটা করাচ্ছি এটার দিকে মনোযোগ দাও বাবা, এটা করলেই হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবার আসো, এবার মূল যে আমাদের অঙ্ক, এই যে দেখো আসল মেইন টপিক ঘদাক, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরকম একটা অঙ্ক তোমরা পাবা ইনশাল্লাহ, কেমন? আরে অধ্যায় কি হার্ড অঙ্ক? অধ্যায়টা তো সহজ, না হার্ড কি করাবো? কি হার্ড মার্ড কি কো আল্লাহ বলছেন? আমাকে কাছে বেটা হার্ড বলা লাগে? আমার কাছে হার্ড আছে কিছু? আমরা কমার্সের বলা পান বেটা, কমার্সের ছেলেবেলের কাছে হার্ড বলতে কিছু আছে? আমাদের কাছে সবকিছু হলো ইজি সফট। ওকে গাইস, আসো। অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে, কি অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব সৌরভের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? দেখো এখন বন্ড কিন্তু দুইটা আছে, একটা হলো এক্স বন্ড আর একটা হলো ওয়াই বন্ড। আর আমার জন্য কোন বন্ডটায় বিনিয়োগ করা উচিত হবে? আমার জন্য তো না, জনাব সৌরভের জন্য। সে কি এক্স বন্ডে বিনিয়োগ করবে নাকি ওয়াই বন্ডে বিনিয়োগ করবে? কোন বন্ডে বিনিয়োগ করবে? এটা কি অন্তর্নিহিত মূল্য। তাহলে অন্তর্নিহিত মূল্য মানেই কি? অন্তর্নিহিত মূল্যই মানে হচ্ছিল তোমার ভিভি, ভ্যালু অফ বন্ড। এই যে ভালো মতন শব্দটা খেয়াল করো, অন্তর্নিহিত মূল্য কি? অন্তর্নিহিত মূল্য। এই যে দেখো লিখে দিছি বেসিক ক্লাসে, এই যে অন্তর্নিহিত বন্ডের অন্তর্নিহিত মূল্য। অন্তর্নিহিত মূল্য মানে কি? ভিভি বা ভ্যালু অফ বন্ড। এই যে অন্তর্নিহিত মূল্য মানে ভ্যালু অফ বন্ড, তার মানে এই ভ্যালু অফ বন্ডের একটু তোমার নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমরা দুইটা বন্ডেরই অন্তর্নিহিত মূল্য নির্ণয় করবো এবং লাস্টে মন্তব্য দিব যে আমাদের জন্য কোন বন্ডটা বেশি লাভজনক, ঠিক আছে? স্যার ওদি আর অবহার দিয়ে বুঝান, আরে আল্লাহ রে, এরা আসলে কি বলবো। আচ্ছা আসো, এদিকে আসো। ঘদাক, জনাব সৌরভের যে বন্ডে বিনিয়োগ করা উচিত। জনাব সৌরভের যে বন্ডে বিনিয়োগ করা উচিত, কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? আগে দুইটা বন্ডই বাইর করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো এক্স বন্ডের অন্তর্নিহিত মূল্য। প্রথমে কি বাইর করব? এক্স বন্ডের অন্তর্নিহিত এখন দেখো এক্স বন্ড, যে এক্স যে বন্ডটা ভালো মতন বুঝো, এক্স যে বন্ডটা, ঠিক আছে? এই বন্ডটা কি বন্ড আগে এটা বোঝো তো। এক্স বন্ডটা কি বন্ড একটু বোঝো তো। এক্স বন্ডটা কি বন্ড? আমার একটু সবাই বলো এক্স বন্ডটা কি বন্ড আগে, এটা একটু বলো। এই যে এক্স বন্ড, এই এক্স বন্ডটা কি বন্ড? এখন দেখো এক্স বন্ডে কিন্তু মেয়াদ দেওয়া আছে 8 বছর, তাহলে মেয়াদ ওকে। আর এখানে সুদের হারও দেওয়া আছে, এই যে সুদের হারও দেওয়া আছে। আমরা জানি কোনো বন্ডের যদি মেয়াদ ও সুদের হার দুইটাই দেওয়া থাকে,
কোন বন্ডে যদি মেয়াদ ও সুদের হার দুইটাই দেওয়া থাকে, ঠিক আছে? অলরাইট, সেটা কি বন্ড? কুপন বন্ড। সেটা কি বন্ড? কুপন বন্ড। কোন বন্ডের যদি সুদের হার আর মেয়াদ দুইটাই দেওয়া থাকে, কোন বন্ডের যদি সুদের হার মেয়াদ দুইটাই দেওয়া থাকে, এই যে চলে আসো, সুদের হার মেয়াদ দুইটাই যদি দেওয়া থাকে প্রশ্নে, তাহলে সেটা 100% কুপন বন্ড, মানে বড় সূত্রের বন্ড আর কি। তো চলো আমরা সেটা নির্ণয় করি। তাহলে আমরা এটা প্রথমে লিখবো আমরা জানি। আমরা কি জানি? আমরা একটা ডট ডটের ডিম জানি। বড় সূত্রটা লিখবো কেমন? আই গুণন থার্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস কেডি পাওয়ার এন ডিভাইডেড কেডি প্লাস এমবি ডিভাইডেড 1 প্লাস কেডি পাওয়ার এন। ঠিক আছে? অলরাইট, আচ্ছা, সূত্র বসাইছি। এখন এটা করতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে, ঠিক আছে? এর মধ্যে অল্প কয়েকটা জিনিস লাগবে, 2-3টা জিনিস লাগবে। একটা লাগবে আই, সুদের পরিমাণ, 2 লাগবে এন, নাম্বার অফ ইয়ার্স, তারপর লাগবে কেডি, সুদের হার। আর এই কেডি যদি প্রশ্নে দেওয়া না থাকে, কস্ট অফ ডিবেঞ্চার, এটা যদি দেওয়া না থাকে তাহলে 10% ধরে নিবা। এরপর লাগবে এমভি, এরপর কি লাগবে? এরপর লাগবে এমভি, আর ভিবি সমান সমান হোয়াট। একটু খেয়াল করেন, আমাদের এমবি ম্যাচুরিটি ভ্যালু কত টাকা? এমবি হচ্ছে হলো 100 টাকা। এই যে অভিহিত মূল্য কত টাকা? এই যে অভিহিত মূল্য হচ্ছে হলো 100 টাকা। তাহলে লিখলাম 100 টাকা। কেডি কস্ট অফ ডিবেঞ্চার, কস্ট অফ ডিবেঞ্চার এক্স বন্ডের কত? 12%। তাহলে 12-100 দিয়ে ভাগ দিলে হচ্ছে হলো 0.12। বছর সংখ্যা কয় বছর? এখানে কিন্তু দেওয়াই আছে 8 বছর মেয়াদ। এবার আই, সুদের পরিমাণ, সুদের পরিমাণ অলওয়েজ কার উপর ধরতে হবে? এই সুদের পরিমাণটা অলওয়েজ এমবির উপর ধরতে হবে। তাহলে 100, সুদের হার কত ছিল? 12%। তাহলে 100-র 12% করলে হয় কত? 0.1। 100-র 12% করলে হয় 12। অলরাইট, না বোঝার কি আছে? %, সরি আমি একটু ভুল করে ফেলছি এখানে। কেডি তো দেওয়া আছে 10%। বলছিও যদি না দেওয়া থাকে তাও 10% ধরে হবে, তাও ভুল লিখছি।
আসেন মান বসাই। আই এর মান আছে কত 12 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস কেডির মান কত 0.1 পাওয়ার এন কয় বছর 8 বছর। কেডি কত এমবি কত এন কত 8। এটুকু একবারে করব, এটুকু একবারে করব, ঠিক আছে। স্যার বিয়ে করবেন কবে? তুই মরবি কবে বল? তুই জানিস তুই কবে মরবি? তুই যেমন জানিস না কবে মরবি, আমিও জানি না যে আমি কবে বিয়ে করব। স্যার বিয়ে করব কবে? তোরা গোস্ত খাবি, 2টা গোস্ত খা, সামান্য 2 টুকরা গোস্ত খাওয়ার জন্য একজনের জীবন তুই ঝুঁকের মুখে ছেড়ে দিতে চাচ্ছিস। তোরা এত পরিমাণ নিষ্ঠুর। এইচএসসি 25 ব্যাচ, সামান্য স্যারের বিয়েতে 2 টুকরা মাংস খাবি এই জন্য। আসেন এবার এইটুকু আমরা একসঙ্গে করব। কিভাবে করব সবাই ভালো মতন খেয়াল করেন, আমি ধীরে ধীরে বলতেছি। এই 1 উঠাবো মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 8 সমান সমান ওইটারে ভাগ করব 0.1 দিয়ে সমান সমান আসছে কত 5 দশমিক সামথিং এরকম আসছে 5.3349 চারটা নিলে হচ্ছে, ঠিক আছে। প্লাস আচ্ছা এইটা ব্র্যাকেট আটকাই দিব এই গুণের টুকু। এবার প্লাস দিয়ে এইটুকু একসঙ্গে করব 1 প্লাস 0.1 সমান সমান 1.1 পাওয়ার 8 সমান সমান এসি দিয়ে মুছবো 100 ভাগ আনসার সমান সমান কত হয় 46.65 46.65। অলরাইট, এবার এই গুণের কাজটা আগে করবে। এইটা তোমরা অনেকে ভুল করো। তোমরা এইভাবে মনে রাখবা, ঠিক আছে? তোমরা এইভাবে মনে রাখবা, ঠিক আছে? তোরা আমি বিয়ে মানে কি অবস্থা, এই হাসি খুশি ভাবে ক্লাস নিতে পারবো আমি যদি এইগুলা করি বল? হ্যাঁ, তখন এই যে আমার মুখে যে হাসি, আমার মুখে যে গ্লেজ, এগুলো থাকবে বল? তোরা আসলে মানে স্যারের সুখ তোকে সহ্য হচ্ছে না, বুঝছিস? আচ্ছা এবার এই দুইটা আমরা গুণ দেবো। এই দুইটা কি করব? গুণ দিব। তাহলে 12 গুণন 5.3349 সমান সমান কত আসছে 64.0188 প্লাস 46.65। মানে আগে ভালো মতন মনে রাখো এই 12টা এখানে বসাইছি। এবার এইটুকের কাজ করে এই 5.3349 বেরোইছে, এই দুটো কিন্তু আগে গুণ দিয়ে নিতে হবে। হ্যাঁ, আবার এই দুইটারে যোগ দিয়ে আবার এটা গুণ দিতে যাবে না পরে। তাহলে আগে এই দুইটারে গুণ দিয়ে তারপর এটারে যোগ দিতে হবে। কেমন মনে থাকে জানো? ঠিক আছে। আচ্ছা এবার আসো, এবার এইটার সঙ্গে আমরা এটা সরাসরি যোগ দিয়ে দেব প্লাস 46.65। স্যার আম্মু পাশে, ওর নাম কি? সুমাইয়া বিনতে আসাদ। তোরে আর বলো, তুই ছেলে হইলে বলতাম, মেয়ে তো এই জন্য বলবো না তোরে আর কিছু। আচ্ছা এই দুটা যোগ দিয়ে কত আসছে 110 দশমিক, আমি একটু অন্য কালার দিয়ে লিখি, 110.6688। তাহলে 67 লিখে দেওয়া যায়। দেখি না উত্তর কত।
110.67। উত্তর মিলে গেছে। অলরাইট, তাহলে এটা হচ্ছে কোন বন্ডের ছিল বাবারা? এটা ছিল হচ্ছে কি বন্ড? এক্স বন্ডের। এখন ওয়াই বন্ডেরটা নির্ণয় করতে হবে। তো দেখি আগে ওয়াই বন্ডটা কি বন্ড, ঠিক আছে? ওয়াই বন্ডটা আমরা নির্ণয় করবো, ঠিক আছে? চলো ওয়াই বন্ডটা নির্ণয় করি। ভিভি লিখা। এখন দেখতে হবে এটা কি বন্ড। এখন আমরা ওয়াই বন্ডটা করব, ঠিক আছে? তো ওয়াই বন্ডে দেখো সুদের হার আছে, কি আছে? সুদের হার আছে, কিন্তু এখানে মেয়াদ নাই, মেয়াদ ফাঁকা। তার মানে যে বন্ডে সুদের হার থাকে কিন্তু মেয়াদ থাকে না, সেটা অবশ্যই চিরস্থায়ী বন্ড। বেসিকে চলে যাও। এই যে বন্ডে সুদের হার থাকে কিন্তু মেয়াদ থাকে না, সেটা হলো চিরস্থায়ী বন্ড এবং সব থেকে ছোট সূত্রেরটা, সব থেকে ছোট সূত্রেরটা, ঠিক আছে? আই ডিভাইডেড কেডি, শেষ। এটা করতে লাগবে ওই দুইটা জিনিস মাত্র। দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখেন, কি কি লাগবে? আই লাগবে, আই এর মান লাগবে, আর হচ্ছে কেডির মান লাগবে, ঠিক আছে? আর এমবি লাগে, এমবিটাও লিখতে পারি। অভিহিত মূল্য কত টাকা? অভিহিত মূল্য হলো 100 টাকা, বা এমবি বা ম্যাচুরিটি ভ্যালু বা পরিপক্ক মূল্য। অভিহিত মূল্য কত টাকা? 100 টাকা, 100 টাকা। আর এই সুদের এটা সবসময় 100 টাকার উপরই ধরতে হয়, এই আইটা সবসময় এই এমবির উপরই ধরতে হয়, কেমন? আচ্ছা, তাহলে সুদের পরিমাণ কত? সুদের পরিমাণ সুদের হার হচ্ছে 10%। সুদের হার 10%। তাহলে 10 টাকা 10% করলে হয় কত? 10 টাকা। আর কেডি প্রত্যাশিত আয়ের হার, এই যে প্রত্যাশিত আয়ের হার মানে হলো কেডি, ঠিক আছে? 10%। তাহলে 10কে 100 দিয়ে ভাগ দিলে 0.1। তাহলে আই কত? আই হচ্ছে এই যে সুদের পরিমাণ হচ্ছে 10 টাকা, তাহলে লিখলাম 10। আর কেডি কত? 0.1। দেন ভাগ 10 ভাগ 0.1 সমান কত? 100 টাকা। ছোট্ট জিনিস, ওয়াই বন্ডে 100 টাকা। উত্তর তো মিলেই গেল। দেখো, অলরাইট। আচ্ছা, এবার একটা মন্তব্য দিতে হবে। কি দিতে হবে? মন্তব্য। তো মন্তব্য দেওয়ার ক্ষেত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, বাজার মূল্য থেকে অন্তর্নিহিত মূল্য বেশি হইলে সেটা লাভজনক। এই কথাটা অলওয়েজ মনে রাখবা। এই যে আমি লিখে দিলাম বাজার মূল্য, ঠিক আছে? এই বাজার মূল্যটা হলো মেইন লিটমাস, ঠিক আছে? বাজার মূল্য থেকে অন্তর্নিহিত মূল্য তো মানে বুঝো বর্তমান মূল্য, ঠিক আছে? বাজার মূল্য থেকে তোমার হচ্ছে অন্তর্নিহিত মূল্য, অন্তর্নিহিত মূল্য যত বেশি তত লাভজনক। এই কথাটা একটু মনে রাখবা তোমরা সবাই, কেমন? বাজার মূল্য থেকে, এটা একদম মুখস্থ করে ফেলাও এই কথাটা, এই লাইনটা একদম টানা মুখস্থ করো, ঠিক আছে?
সবাই এই জিনিসটা একদম মুখস্থ করে ফেলো, ঠিক আছে? সেটা কি? সেটা হলো বাজার মূল্য থেকে অন্তর্নিহিত মূল্য যত বেশি ওই বন্ডটা তত বেশি লাভজনক। বাজার মূল্য থেকে অন্তর্নিহিত মূল্য যত বেশি, হ্যাঁ, ওই ওই বন্ডটা তত বেশি লাভজনক। কি কমেন্ট করো তোমরা? ইজি আছে স্যার, 3 অধ্যায় থেকে। জি ফয়সাল আহমেদ, সিউ। ঠিক আছে, অলরাইট। বাবা এই যে জয়ন্ত কুমার, 0.1 আর 0.10 একই কথা বাবা। 100কে 10 দিয়ে ভাগ দিলে 0.1 আসে, ওই 0.1 মানে হচ্ছিল 0.10, একই কথা বাবা। 0.2ও যা, 0.20 তাই, 0.4ও যা, 0.40 তাই। ঠিক আছে স্যার, বিয়ে করবেন কবে? আগেই বলছে, আর বলবো না, ঠিক আছে? বলে দিছি ডেট। তুমি মরবা কবে? আচ্ছা আসো, তা এবার আমাদের দেখো বাজার মূল্য থেকে, তাহলে বাজার মূল্য দেখো, এখানে বোঝো জিনিসটা, আমি বুঝাই দিলেই তোমরা বুঝতে পারবা। একটা হলো এক্স বন্ড, একটা হলো ওয়াই বন্ড, বুঝছো? এখানে মনে করো বাজার মূল্য, এসভি, আরেকটা হলো ভিভি। এখন দেখো এই এক্স বন্ডের বাজার মূল্য, এতে তো প্রশ্নই দেওয়া আছে। এক্স বন্ডের হচ্ছিল কত টাকা? 119 টাকা। আর ওয়াই বন্ডের বাজার মূল্য কত টাকা? 80 টাকা। এটা হলো 119 টাকা আর এটা হলো 80 টাকা। আর এক্স বন্ডের ভিভি কত? এক্স বন্ডের ভিভি হলো 110 টাকা 67, 110.67, 110.67। ঠিক আছে। আর ওয়াই বন্ডেরটা কত বের হইছে? কি রে ভাই, ওয়াই বন্ড কই গেল? এই পাশে থুয়ে দিছি। আজকে দুপুরবেলা কি হয়েছে, মানে আমার বাসায় একজন গেস্ট আসছেন, তারে আমি একটু খাবার দিছি। খাবার দেওয়ার পরে এই যে গ্লাসেও পানি দিছি, বোতলেও পানি দিছি। এখন বোতলের যে ক্যাপ, ঠিক আছে, কাচের যে বোতল, কাচের বোতলের ক্যাপ আমি খুঁজে পাচ্ছি না। আমি সারা ঘর খুঁজতেছি ক্যাপ, পরে যে দেখতেছি কি ওই মানে ক্যাপটা আমার ওই জায়গায় বোতলই লাগানো, অথচ আমি সারা ঘর খুঁজতেছি। কি হয়েছে আমার? কি হয়েছে আমার? এই হলো অবস্থা। এই হলো ওয়াই বন্ড। এই পাশে উত্তর, আমি সারা জায়গায় স্লাইডে খুঁজে বেড়াচ্ছে। 100 টাকা। কয় টাকা? 100 টাকা। এখন বলো আমরা কি বলছি? বাজার মূল্য থেকে অন্তর্নিহিত মূল্য যত বেশি হবে তত বেশি লাভজনক। এখন দেখো এই এক্স বন্ডের বাজার মূল্য থেকে অন্তর্নিহিত মূল্য কম, 119 টাকা হলো বাজার মূল্য, অন্তর্নিহিত মূল্য কি কম, তার মানে এটা হবে না। আর ওয়াই বন্ডের হচ্ছে বাজার মূল্য 80 টাকা, তোমার হচ্ছে হলো অন্তর্নিহিত মূল্য হলো 100 টাকা, এখানে 20 টাকা বেশি, তার মানে এটাই লাভজনক। ওয়াই বন্ড লাভজনক। কোন বন্ড লাভজনক? ওয়াই বন্ড লাভজনক। কেমন? এইটা বুঝছো কিনা এটা সবাই আগে বলো। এটা যদি সবাই বুঝো তাহলে আমার এই কষ্ট করা সার্থক। আগে বলো এই জিনিসটুকু বুঝছো কিনা। অলরাইট, তোদের বিয়ে নিয়ে এত বেশি মানে ঝোঁক না, মানে তোদের বিয়ের সম্পর্কে এত বেশি আগ্রহ না, অতিরিক্ত। হ্যাঁ, দেখবি বিয়ের সময় কিন্তু দেখবি ছেলেরা হাসে, মুখে রুমাল দিয়ে দেখবি হাসে, আর মেয়েরা বিয়ের সময় দেখবি প্রচুর কান্না করে। ওই যে একবারই ছেড়ে আরেকবারই দিচ্ছে, স্বাভাবিক, বাঙালি মেয়েরা কান্নাকাটি তো করবেই।
কান্নাকাটি করে, খুব কষ্ট পায় তারা যে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছে। হ্যাঁ, আর বর দেখবা ও কিন্তু রুমাল একটা দিয়ে ওই রুমালের তলে বসে মুসকি মুসকি হাসে, বুঝলা? এখন ওই বর হাসে নেছে কারণ এটি ওর জীবনের শেষ হাসি, আর ওই মেয়েও কান্না করে নিচ্ছে কারণ এটাই ওর জীবনের শেষ কান্না। এরপর এরা ভাইস ভার্সা হয়ে যাবে। এরপর ওই ছেলে খালি কানবে আর মেয়ে বলবে যে করছিস না বিয়ে, এবার নিয়ে আয় যা চাল ডাল তেল আদা রসুন। তখন রাস্তায় বের হইলেই তখন বুঝবা বিয়ে করার জ্বালা কি, খুব বিয়ে করার শখ। 2 দিন পরে এইচএসসি পরীক্ষা পর পোলাপান। আচ্ছা, এইটা বুঝছেন কিনা সবাই দ্রুত বলেন, এমসিকিউতে চলে যাব। স্যার মন্তব্যটা লিখে দেন। যে লিখে দেবো, এই যে এইটাই মন্তব্য, তারপর আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। এরকম উত্তর লিখবা যে এক্স বন্ডের বাজার মূল্য 119 টাকা, সেখানে অন্তর্নিহিত মূল্য মানে আমাদের যেটা বের হয়েছে আর কি, ঠিক আছে, অন্তর্নিহিত মূল্য 110 টাকা 67, 110 টাকা, যা বাজার মূল্য থেকে কম। বিধায় এক্স বন্ডে বিনিয়োগ করা উচিত নয়। অন্যদিকে ওয়াই বন্ডের বাজার মূল্য কত প্রশ্নই দেওয়া আছে, বাজার মূল্য 80 টাকা, এসবি আর কি, ঠিক আছে, 80 টাকা, সেখানে অন্তর্নিহিত মূল্য 100 টাকা, যা 100 মাইনাস 80 বা 20 টাকা বেশি। সুতরাং ওয়াই বন্ড লাভজনক। এটা বলতো স্যার এত লেখা লাগবে? তোমাদের বইগুলাতে এইভাবেই লেখা, বুঝতে পারছো? তুমি তোমার টিপিক্যাল বইগুলোয় দেখবে এইগুলোই লেখা, ঠিক আছে? অলরাইট, ঠিক আছে। ঠিক আছে, এই মন্তব্যগুলো বললাম তো তোমাদের বইয়ে এরকমই দেওয়া আছে, ঠিক আছে? তোমরা একটু কষ্ট করে একটু দাও বাবা, কিছু করার নাই, বুঝছো? এই মন্তব্যটা একটু বড় অন্যান্য যে কোনো ম্যাথের থেকে, ঠিক আছে? এরকম বড় মন্তব্য হয়ও না, কিন্তু এটা একটু দিও, বুঝতে পারছো? এটা প্রত্যেকটার ক্ষেত্রে বাজার মূল্য আর অন্তর্নিহিত মূল্য কম্পেয়ার করা লাগে, তো এই জন্য একটু বড় মনে হচ্ছে। এই দেখো মন্তব্য কিন্তু আমি এইখানে বুঝাই দিছি, এই যে এই জিনিসটার ভিতরে কিন্তু মন্তব্য রয়েছে, দেখো এই যে এইখানে কিন্তু মন্তব্য রয়েছে যে এইটুকুই, কিন্তু এইটুকু দিলে তো হবে না, কেমন? যাই হোক, আচ্ছা, তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট রয়েছে, আমাদের একটা কামব্যাক কোর্স চলমান আছে, যে কোর্সে আমরা ভর্তি নিচ্ছি, এবং এই কোর্সটার ফি মাত্র 499 টাকা। এটা একমাত্র মোদের বিদ্যালয় পসিবল 499 টাকায় হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ফুল সিলেবাস কমপ্লিট করা। ইজ ইট অনলি পসিবল ইন মোদের বিদ্যালয়, ঠিক আছে? কারণ আমরা মোদের বিদ্যালয় এই জন্যই আমরা
মাত্র 499 টাকা এই দুইটা ক্লাস, দুইটা সাবজেক্ট পড়াইতে পারি। অন্যান্য যে কোনো চ্যানেলে এই কোর্স ফি মিনিমাম 3,500 টাকা বা 3,000 টাকা, ঠিক আছে, কমসে কম 2500 টাকা, এর নিচে না। তো সেটা আমরা 490 টাকায় করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা হলো বিষয়। প্রতিটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবা এবং এই প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভে হবে, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস লাইভে হবে এবং আমি প্রত্যেকটা ক্লাস নিব। ক্লাস শেষে রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে এবং ডাউট সলভিং গ্রুপ থাকবে। এখানে 40+ ম্যারাথন ক্লাস হবে, যেখানে সিকিউ প্লাস এমসিকিউ এবং এমসিকিউ মাস্ট করানো হবে, মাস্ট, গ্যারান্টেড। না করাইতে পারলে টাকা ফেরত। আর এই 40টা ক্লাস করার পরে যদি কারো মনে হয় যে এই ক্লাস কইরা তার মানে উপকার হয় নাই, তাহলে তার 499 টাকাই ফেরত দিয়ে দেওয়া হবে। কেমন? উই আর ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট আওয়ার কোর্স, কারণ আমরা সেরকম কোয়ালিটি কন্টেন্টই প্রোভাইড করি। যারা মোটামুটি একটু পড়াশোনার আগ্রহী, যারা অর্থ সমস্যার কারণে হিসাব বিজ্ঞান পড়তে পারছে না, আমরা এই ফুল সিলেবাসটাই তাদের কমপ্লিট করাই দিব। বাট যারা পড়াশোনার উদ্দেশ্য নিয়ে আসবে, ইনশাল্লাহ এই কোর্স থেকে এটা তার হিসাব বিজ্ঞানটাকে A to Z কমপ্লিট করে ফেলবে। এবং তোমাদের এইচএসসি 26 ব্যাচ নিয়ে আমাদের সামনে আরো অনেক পরিকল্পনা আছে। তোমরা যারা এখন 25 ব্যাচ রয়েছে, তাদের নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আমাদের জন্য তোমরা একটু দোয়া করো, ঠিক আছে। যারা আমাদের ক্লাস বুঝো, আমাদের সঙ্গে যারা দীর্ঘদিন রয়েছে, আমাদের জন্য একটু দোয়া করিও তোমরা, ঠিক আছে। এইটাই তোমাদের কাছে আমি চাই, এটাই আমার পাওয়া, মানে একমাত্র চাওয়া। তো আসো, আমরা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করব। দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস কোনটি? এটা একদম টানা মুখস্থ করতে হবে। সাধারণ শেয়ার। কি শেয়ার? সাধারণ শেয়ার। কারণ সাধারণ শেয়ার থেকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে পারি, ঠিক আছে। গেল। এরপরে একটি জিরো কুপন বন্ডের অভিহিত মূল্য 1000 টাকা, মেয়াদ 6 বছর। এ ধরনের বন্ডের সুযোগ ব্যয় 12% হলে বন্ডের অন্তর্নিহিত মূল্য কত? তো দেখো, এখানে একদম সিম্পল বিষয়, জিরো কুপন বন্ড বলে দিচ্ছে। তাহলে জিরো কুপন বন্ডের সূত্র কি? ভিভি সমান এমভি ডিভাইডেড 1 + কেডি পাওয়ার এন। বুঝছো কিন্তু। এমবি ম্যাচুরিটি মূল্য, অভিহিত মূল্য কত টাকা? 1000 টাকা, লিখলাম 1000। 1 + কেডি, তোমার হচ্ছে হলো কেডি কত দেওয়া আছে? কেডি দেওয়া আছে 12%। তাহলে 12 মানে কত? 0.12। 12 100 দিয়ে ভাগ দিছে। এন কত? নাম্বার অফ ইয়ার্স কয় বছর? 6 বছরের, পাওয়ার 6। করো ক্যালকুলেশন। 1 + 0.12 ভাগ পাওয়ার 6, এসি দিয়ে মুছবো। 1000 ভাগ আনসার 506.63। তাহলে এই 63 আছে, এখানে 507 লিখে দেওয়া যায়, ঠিক আছে। পয়েন্টের পরে ওরা 1 বেশি যোগ করে নিছে এই পাশে, কোনো ব্যাপার না। সঠিক উত্তর ঘ। আয় নিশ্চিত থাকে কোন বন্ডে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আয় নিশ্চিত থাকে কোন বন্ডে? অবশ্যই সরকারি বন্ডে। বুঝতে পারছো? সরকারি জামাই আর সরকারি বন্ড দুইটাই লাভজনক, ঠিক আছে। সরকারি চাকরি যদি হয়, মেয়ে তো রাজি, মেয়ের মাও রাজি, কথা বুঝাইতে পারছি? এরকম তো সরকারি চাকরি যদি ওরকম ফার্স্ট ক্লাস জব হয়, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। এই তো মনে করো সরকারি যারা চাকরি করে সেই জামাইয়েরও যেমন ডিমান্ড, ঠিক আছে, এই আর সরকারি বন্ডেরও এরকম ডিমান্ড, কারণ দুইটার ক্ষেত্রে আয়টা স্টেবল। কেমন? একটু মনে রাখিও, কেমন? তাহলে আয় নিশ্চিত থাকে কিসে? সরকারি বন্ডে। আয় নিশ্চিত থাকে কিসে? ঠিক আছে। আচ্ছা, প্রতিটি যৌথ মূলধনী কোম্পানির মূলধনের আয়ের প্রধান উৎস কি? মূলধনের মানে যৌথ মূলধনী কোম্পানি প্রধানত কিভাবে তার অর্থায়নটা করে বা মূলধনটা সংগ্রহ করে? অবশ্যই সাধারণ শেয়ার ইস্যু করে। আইপিও এর পূর্ণরূপ কি? এটা তোমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় করছো। আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং। অলরাইট, তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আই হোপ তোমরা এখান থেকে বেশ বেনিফিটেড হয়েছো। তারপরে তোমাদের কমেন্ট আমাকে অবশ্যই জানাবে, আমাকে অবশ্যই লিখবে যে ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে কিনা। দেখতে দেখতে একদম শেষের দিকে চলে আসছি, কারণ এরপরে আর 2টা ক্লাস বা 4টা ক্লাস সর্বোচ্চ তোমাদের সঙ্গে দেখা হবে। তারপরে এইচএসসি 25 ব্যাচের সঙ্গে হয়তোবা আর দেখা হবে না, এবং তোমাদের অনেকের সঙ্গে হয়তোবা আমার শেষ দেখা হয়ে যাবে, ঠিক আছে। তো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।